আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, অপরাধীদের বিচার হবে বললেন প্রধান উপদেষ্টা। বিচারিক আদালতের সব মামলায় খালাস তারেক রহমান, হয়রানির জন্যই মিথ্যা মামলা বলছেন আইনজীবীরা। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো, 7 মাসে বেড়েছে বাণিজ্য, জানালেন প্রেস সচিব। কালো টাকা সাদা করতেই প্রতি গ্রুপ চেয়ারম্যানের রেমিটেন্স নাটক খতিয়ে দেখার তাগিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকারের সময় কথা বলেন তিনি। জানান, কোনো দাবিতেই ভোট বিলম্বিত করার পক্ষে নয় তার সরকার। রাজনৈতিক দলগুলো সীমিত আকারে সংস্কার চাইলে ডিসেম্বরে এবং বড় পরিসরে সংস্কার চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও নিশ্চয়তা দেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সরকারের পরিকল্পনা নেই, তবে ওই দলের যারা হত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত তাদের বিচার হবে। সময় ক্রাইসিস গ্রুপের কর্মকর্তারা রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের আরাকান বাহিনীর সঙ্গে যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা নেই। সবশেষ আজ খালাস পেলেন ঘুষ লেনদেনের একটি মামলা থেকে। ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারকের দেওয়া রায়ে সন্তোষ জানিয়ে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করার জন্যই মিথ্যা মামলা করেছিল দুদক। মানিক শিকদারের রিপোর্ট। 2006 সালে বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ওরফে সাব্বিরকে নৃশংসভাবে হত্যা করা হয়। সাব্বির হত্যা মামলায় এক আসামিকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে 21 কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। এ মামলায় দীর্ঘ 17 বছর পর বিচারিক আদালত থেকে খালাস পেলেন তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ 8 জন। রায় ঘোষণার পর আইনজীবীরা বলেন, মামলায় সাক্ষীরা কেউ 8 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেননি। মামলাটি ছিল পুরো মিথ্যা ও বানোয়াট। 111-এর অবৈধ সরকার এবং আওয়ামী লীগের অবৈধ সরকার বারবার তারেক রহমানকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে এবং দেশে যাতে ঢুকতে না পারে সে কারণে যে সকল রাজনৈতিক মামলা দিয়ে তাকে এই দীর্ঘ 17 বছর হয়রানি করা হয়েছিল, আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তৎকালীন দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়া হবে বলেও জানান আইনজীবীরা। টর্ট আইনে যদি এরকম কোনো মিথ্যা মামলা হয় তাহলে তার প্রতিকার হিসেবে তার বিরুদ্ধে উপযুক্ত সিভিল রেমেডি হিসেবে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা আছে। তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা নেই বলেও জানান আইনজীবীরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। অন্তর্বর্তী সরকারের 7 মাসে ভারতের সঙ্গে বাণিজ্য আরও বেড়েছে। এদিকে বিয়ের আশ্বাসে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে 7 বছর করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীতে এই বিধান রেখে পাশ হয়েছে খসড়া। ব্রিফিংয়ে সব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মেহেদী হাসানের রিপোর্ট। ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে এ সংক্রান্ত আইনের সংশোধনী নীতিগত অনুমোদন হয় গত 17 মার্চ। এরপরও নারী অধিকারের সাথে সংশ্লিষ্ট একাধিক সংগঠনের সাথে মতবিনিময় করেছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সেসব আলোচনার পর পাশ হয় নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী। বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সংশোধিত আইনে বলাৎকারের সংজ্ঞাসহ বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। প্রায় ঘণ্টাখানেক এই লটা নিয়ে ডিবেট হয়েছিল, হওয়ার পরে এই অ্যামেন্ডমেন্টটা এটা পাস হয়েছে। তো এটার মূল যেগুলো ছিল সেটা হচ্ছে যে
এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণকে সম্মতি ব্যতি রেখে ধর্ষণ থেকে পৃথক করা হয়েছে। এটা নারী ও শিশু নির্যাতনের কেসের মধ্যেই থাকবে, বাট আলাদা একটা সেকশনে হবে। না, এটা আলাদা অপরাধ না, একই অপরাধ, কিন্তু সেই মানে একই আইনের আওতায়। তো এখন আগে যেরকম ABCD এরকম ছিল, সেটাকে এরকমভাবে আলাদাভাবে হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ভারতের সঙ্গে সম্পর্ক খুবই ভালো। অন্তর্বর্তী সরকারের এই 7 মাসে দেশটির সঙ্গে বাণিজ্য আরও বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে। তো সে বিষয়ে আমরা এটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক আয়োজন করতে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যম NIকে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, বিমস্টেক সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠকের জন্য এরই মধ্যে ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করা হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে বিমস্টেকের 6ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে যোগ দেওয়ার কথা নরেন্দ্র মোদী ও ডক্টর মোহাম্মদ ইউনূসের। এর আগে 28 মার্চ বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রেমিটেন্সের নামে করমুক্ত নগদ প্রণোদনার সুযোগ নিয়ে বিপুল রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতীক গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফারুকী হাসানের বিরুদ্ধে। কালো টাকা সাদা করতেই বিদেশ থেকে 721 কোটি টাকা রেমিটেন্স ফর্মে দেশে এনেছেন এই ব্যবসায়ী। সম্প্রতি NBR চেয়ারম্যান বিষয়টির অবতারণা করেন, যা নিয়ে চাঞ্চল্যকর তৈরি হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা জরুরি বলছেন অর্থনীতিবিদরা। সঞ্জয় অধিকারের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, দেশের এক ব্যবসায়ী 730 কোটি টাকা রেমিট্যান্স হিসেবে দেশে এনে প্রণোদনা ও কর সুবিধা নিয়েছেন। NBR-এর এমন চমকপ্রদ তথ্য দেওয়ার পর বেশ আলোচনা সমালোচনা শুরু হয়। তারই বক্তব্যের পর জানা যায়, ওই ব্যবসায়ী হলেন প্রতীক গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফারুকী হাসান। 4 বছর আগে তিনি চীন থেকে প্রবাসী আয় হিসেবে 721 কোটি টাকা দেশে আনেন। এই বিপুল অর্থ ওয়েজ আর্নার্স হিসেবে তার করনথিতে দেখিয়েছেন। তবে NBR মনে করছে, মূলত কালো টাকা সাদা করতেই ওই ব্যবসায়ী প্রবাসী আয়ের নাটক সাজিয়েছেন। দেশ থেকে পাচার করা অর্থ এভাবে আনা হতে পারে বলে সন্দেহ তাদের। এ অবস্থায় বিষয়টি খতিয়ে দেখার তাগিদ অর্থনীতিবিদদের। দেখতে হবে যে বৈধ উপায়ে তিনি বিভিন্ন ধরনের যে পেশা যেগুলো তিনি দাবি করছেন, তো সেটার মধ্যে নিয়োজিত রয়েছেন কিনা বা ছিলেন কিনা, তো সেটার জন্য তার বৈধ কাগজপত্র আছে কিনা, নিয়োগকারী আছে কিনা। NBR এর যেহেতু সন্দেহ হয়েছে যে এটা হয়তো অবৈধভাবে এই অর্থটা আনা হয়েছে বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনা হয়নি, তো সুতরাং এই জায়গাতে আসলে NBR এর দ্বিতীয়বার তৃতীয়বার এটাকে আবার যাচাই বাছাই করা, তো সেটা সম্পূর্ণ অধিকার আছে। নরিনকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন, চায়না শিপবিল্ডিং ও অফশোর ইন্টারন্যাশনাল কোম্পানি, এই 3 চীনা প্রতিষ্ঠান থেকে অর্থ আনা হয়েছে। কর অঞ্চল 5 এর তথ্য অনুসারে 2021-22 অর্থ বছরেই 269 কোটি টাকা দেশে আসে। তার আগের 2 বছরে যথাক্রমে 77 কোটি ও 81 কোটি টাকা এসেছে। এছাড়া অতীতের আরও 4 বছরে প্রায় 300 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। বিশ্লেষকদের মতে, গোটা প্রক্রিয়ার সাথে কোনো অসাধু কর্মকর্তার যোগসাজশ থাকলে সেটিও চিহ্নিত করা জরুরি। যিনি অর্থটা আনলেন তার মতের সঙ্গে এটা যদি সম্পূর্ণ বিপরীত হয় NBR এর বক্তব্য, তাহলে সেক্ষেত্রে আরো বিভিন্ন রকমের সন্দেহ তৈরি হতে পারে। NBR এর মধ্যে হয়তো কিছু কিছু অসাধু কর্মকর্তা রয়েছেন যারা হয়তো এই বিষয়গুলোকে মানে যদি কাগজপত্র নাও থাকে ঠিক মতো, তাহলে সেগুলোর ক্ষেত্রে অনেক সময় তারা কিন্তু ওভারলুক করেন। তো এই বিষয়গুলো একটু দেখতে হবে। ফারুকী হাসান কানাডার অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকেরও উদ্যোক্তা পরিচালক। ইতিমধ্যে ফারুকী হাসান ও তার প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংকে থাকা হিসাব জব্দ করা হয়েছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতন্ত্র ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন আমির খসরু। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত। সংস্কার সহ যে কোনো বিষয়ে ইইউ বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে বলে জানান মিলার। আর রোববার ঐক্যমত্য কমিশনে বিএনপি সংস্কার প্রস্তাবনা জমা দেবে বলে এ সময় জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা 15-16 বছর যুদ্ধ করেছি। সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে বাহক হচ্ছে নির্বাচন, এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সেটাই তো আমাদের প্রত্যাশা ছিল। সেটা সেই প্রত্যাশা পূরণে যত তাড়াতাড়ি সম্ভব লেটেস্ট ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে ধরে নেওয়া হয়েছে। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার নিন্দা জানায় ওয়াশিংটন। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা সুরক্ষা নিশ্চিতে যে পদক্ষেপ নিয়েছে সেটিকে স্বাগত জানান ট্যামি ব্রুস। বলেন, প্রত্যাশা থাকবে নিরাপত্তা ও স্থিতিশীলতার এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। We condemn any instances of violence or intolerance directed toward members of minority communities in any country and have welcomed measures taken by Bangladesh's interim government. নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়োগে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, পুতুলের বিরুদ্ধে দুদকের মামলা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগের সময় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে তার সূচনা ফাউন্ডেশনের নামে টাকা প্রদানে বিভিন্ন ব্যাংকে বাধ্য করা অভিযোগে পুতুল ও নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। এছাড়া সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা করেছে সংস্থাটি। দুর্নীতির অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। আবারও দুদকের করা নতুন মামলায় যুক্ত হলো সাইমা ওয়াজিদ পুতুল ও তার সূচনা ফাউন্ডেশনের নাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের সময় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও সূচনা ফাউন্ডেশনের নামে 20টি ব্যাংকের সিআর ফান্ড থেকে 33 কোটি টাকা প্রদানে বাধ্য করার অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। 14 দলের সমন্বয়ক আওয়ামী লীগের মন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে 26 কোটি 27 লাখ টাকার সম্পদ অর্জন ও 14টি ব্যাংক হিসেবে 31 কোটি 47 লাখ টাকা লেনদেনের প্রমাণ পাওয়ায় মানি লন্ডারিংয়ের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সংসদ সদস্য এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আমর পালিত মেয়ে সুমাইয়া হোসেনের 4 কোটি 43 লাখ টাকার সম্পদ অর্জন ও 18টি ব্যাংক হিসেবে 48 কোটি 49 লাখ টাকার অস্বাভাবিক লেনদেন ছাড়াও শালিকা সৈয়দা হক মেরির 7 কোটি 66 লাখ টাকার সম্পদ অর্জন সহ 13টি ব্যাংক হিসেবে 62 কোটি 68 লাখ টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা করেছে দুদক। সৈয়দা হক মেরি, সুমাইয়া হোসেন এবং তার পিতা জনাব আমির হোসেন আমুর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য, দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মনোনয়ন বাণিজ্য, পদ বাণিজ্য এবং অর্থ পাচার সহ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। পুরনো রাজনীতি নয়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার প্রত্যয় জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে বরিশালের নেতাকর্মী গণমাধ্যমের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, যারা পরিবর্তন চায়নি তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এই পরিবর্তনের সাথে যারা ভালো মেলাতে পারবে না তারা হারিয়ে যাবে কালের গর্ভে। গণ অভ্যুত্থানে ভূমিকা রাখার জন্য বরিশালের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এর আগে সকালে দুমকি উপজেলার
পাঙ্গাশিয়া ইউনিয়নের পশ্চিম আলগি গ্রামে ধর্ষণের শিকার তরুণীকে দেখতে পটুয়াখালী যান নাহিদ ইসলাম। সাবেক সামরিক ও সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, ছাত্র, বিভিন্ন পেশাজীবীদের নিয়ে ইনসাফ জিন্দাবাদ স্লোগানে আত্মপ্রকাশ করল জনতার দল। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নতুন দলটির আত্মপ্রকাশ করে। জনতার দল আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। নতুন দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল ও মুখ্য সচিব ডেল এইচ খান। চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, যোগ্য নেতৃত্বের অভাবে একটি জাতি ব্যর্থ হয়। জনতার দল সৎ, সাহসী, সুশিক্ষিত নেতৃত্বের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করবে বলে মন্তব্য করেন তিনি। যখন আমাদের কাছে একজন আসবেন, আমরা তাকে মূল্যায়ন করব সে মানুষ হিসাবে কী রকম, সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক, তার কর্মজীবন কলঙ্কমুক্ত কিনা, এক। দ্বিতীয়ত হলো, যদি এই যোগ্যতায় সে আসে এবং তারপরে সে কি কন্টেন্ট নিয়ে আসছে। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তার মধ্যে যদি কেউ আসে পার্বত্য চট্টগ্রামের আমরা স্থায়ী সমাধান করতে চাই, তার এই কন্টেন্টকে আমাদের সমস্ত কিছুর উপরে প্রায়োরিটি দেব। পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ 6 জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও 2 জন। ঈশ্বরদী পাবনা মহাসড়কের বহরপুর ও ভবানীপুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভলকা নামক যাত্রীবাহী বাস পাবনা থেকে ঈশ্বরদী যাওয়ার পথে উপজেলার বহরপুরে অন্য যানবাহনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশুসহ 4 জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত 2 জনকে ঈশ্বরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে মারা যায় আরও 1 জন। এদিকে উপজেলার ভবানীপুরে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে 1 জন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন থাকছে সরকারি ছুটি। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জনসাধারণের সুবিধার্থে আমরা অলরেডি জানিয়েছি যে 3রা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরও একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে। ঈদে ভিড় আর টিকিট পাওয়ার ঝামেলা এড়াতে আগেভাগেই পরিবার পরিজন নিয়ে রাজধানী ছাড়ছেন অনেকেই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষ নিয়ে নিয়েছে বিশেষ উদ্যোগ। অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হওয়ার স্টেশন নেই বাড়তি ভিড়। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। ঈদের বেশ কয়েকদিন বাকি থাকলেও আগেভাগে ট্রেনে রাজধানী ছাড়তে শুরু করেছে অনেকেই। শতভাগ টিকিট অনলাইনে হওয়ায় অন্যবারের মতো স্টেশনে দেখা যাচ্ছে না টিকিটের জন্য দীর্ঘ লাইন। যাত্রীরা বলছেন, অতিরিক্ত ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যেতে আগেভাগে রাজধানী ছাড়ছেন তারা। টিকিট দেখা যায় শেষের দিকে টিকিট অ্যাভেলেবেল থাকে না, বা অনেক ক্রাউড একটা সিচুয়েশন আসে, তো এই জিনিসটা এড়ানোর জন্য আমরা আগে যাইতেছি। ঈদের আগে তো অনেক ভিড় হয়ে যায়, অনেক রাস্তায় জ্যামও থাকে, ট্রেন মিস হয়ে যায়, ট্রেনের মধ্যে ওভারলোড হয়ে যায়, তো এই ঝামেলাগুলোর জন্য আসলে আগে যাওয়া। ঈদের কয়েকদিন আগে অনেক জ্যাম, অনেক মানুষ হয়, একসঙ্গে যায়, অনেক চাপাচাপি হয়, সেই জন্য আর কি আগে গেলে সুবিধা হয়। রেল কর্তৃপক্ষ বলছেন, ঈদ উপলক্ষে প্রতিদিন প্রায় 36,000 টিকিট অনলাইনে ছাড়া হচ্ছে। এবারের ঈদ যাত্রায় 5 জোড়া বিশেষ ট্রেন সহ 43 জোড়া আন্তনগর ও 35 জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। কয়েকটা স্তরে স্ট্রাইকিং এর ব্যবস্থা রাখছি। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আমাদের আরএনবি, জিআরপি, এপিবিএন আসবে এবং র্যাব এবং সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী ওনারা থাকবেন। প্রত্যেকটা রুটে আন্তনগর ট্রেন বৃদ্ধি পেয়েছে। আন্তনগর ট্রেন বৃদ্ধি পাওয়ার পরবর্তীতে যাত্রী সাধারণের চাহিদা অনুযায়ী বিশেষ ট্রেনগুলো দেওয়া হয়েছে। অনলাইনে টিকিট কালোবাজারির সম্ভাবনা নেই, তবে অন্যের আইডি কার্ড দিয়ে টিকিট কেটে ভ্রমণ করলে অবৈধ যাত্রী হিসেবে বিবেচিত হবে বলেও জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আহত 8,000 ব্যক্তিকে সহায়তা দিতে 20 লাখ ইউরো দিবে ইউরোপীয় ইউনিয়ন। প্রকল্পটি পরিচালনা করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। দ্য পাথওয়েজ টু হিলিং শিরোনামের এই প্রকল্পে আহতদের সামাজিক ও আর্থিক স্থিতিশীলতা আনতে অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। গেল বছর জুলাই আগস্টে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে অংশ নেয় লাখ লাখ ছাত্র জনতা। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট অনুসারে অভ্যুত্থানে নিহত হয় 1400 মানুষ, আহত 12,000-এর অধিক। এবার গণ অভ্যুত্থানে আহতদের সহায়তায় 20 লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ।
প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে অর্থায়ন করছে ইইউ। প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহায়তা করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 2026 সালের অগাস্টের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। জুলাই আগস্টের সহিংসতায় যারা আহত হয়েছেন তাদের শারীরিক মানসিক উন্নতি ও সুস্থতার জন্য এ প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সামাজিক সংহতি জোরদার ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এ অর্থ খরচ করা হবে। বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়ন যতদিন এ প্রয়োজনীয়তা অনুভব করবে ততদিন এটা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া উপার্জন খাতেও বৈচিত্র্য আনতে সহায়তা করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস জানিয়েছে, সরকার ও অন্যান্য অংশীজনের সহায়তায় প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও এটি অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করা হবে। নাইম আহমেদ, 21 টেলিভিশন। পবিত্র রমজানে বেড়েছে রেমিটেন্স। মার্চের প্রথম 19 দিনে রেমিটেন্স এসেছে ছোঁয়া 2 বিলিয়ন বা $225 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 27,000 কোটি টাকারও বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এ সময় রেমিটেন্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 78%। গত বছর মার্চের প্রথম 19 দিন এসেছিল $126 কোটি। চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চের 19 তারিখ পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে $2074 কোটি, যা আগের বছরের তুলনায় 27% বেশি। চলতি অর্থবছরের প্রতি মাসেই $2 বিলিয়নের বেশি রেমিটেন্স এসেছে। গেল ফেব্রুয়ারিতে এসেছে $252 কোটি 80 লাখ, জানুয়ারিতে $219 কোটি, ডিসেম্বরে $264 কোটি। অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টানা 7 মাস রেমিটেন্স প্রবাহ $2 বিলিয়ন উপরে রয়েছে। এবারে বাণিজ্য সংবাদ। এবারও পবিত্র রমজানে বিশেষ মসজিদ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন পরিচ্ছন্নতাই পবিত্রতা নিয়ে এসেছে জীবাণুনাশক ফ্লোর ও সারফেস ক্লিনার লাইজল। মাসব্যাপী চলমান এই ক্যাম্পেইন উদ্বোধন হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে। এবারও দেশের 100টি মসজিদ পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো রমজানে এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের 7টি বিভাগের 10টি করে মোট 70টি মসজিদ পরিষ্কার করা হবে। রাজধানী ঢাকার 30টি মসজিদ এবং এই বৃহৎ ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত। লাইজলের নিজস্ব টিম, স্বেচ্ছাসেবক এবং ধর্মীয় নেতারা এতে সহযোগিতা করছেন। এছাড়া প্রত্যেক মসজিদের রমজান উপলক্ষে বিশেষ ক্যালেন্ডার বোর্ড এবং হাইজিন কিট বক্স প্রদান করছে লাইজল। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, অপরাধীদের বিচার হবে বললেন প্রধান উপদেষ্টা। বিচারিক আদালতের সব মামলায় খালাস তারেক রহমান, হয়রানির জন্য মিথ্যা মামলা বলছেন আইনজীবীরা। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো, 7 মাসে বেড়েছে বাণিজ্য, জানালেন প্রেস সচিব। কালো টাকা সাদা করতে প্রতীক গ্রুপ চেয়ারম্যানের রেমিটেন্স নাটক খতিয়ে দেখার তাগিদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 203 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইলে 21-এর সাথে থাকুন।